লিগ্যাল ল ফার্মের ধারাবাহিক আলোচনার আজকে আমরা দেখব সিআরপিসির বেসিক ক্লাসটি। সিআরপিসি মানে কি আমরা সবাই জানি, কি ফৌজদারি কার্যবিধি, তাই না? তো সিআরপিসি আজকে হচ্ছে আমাদের বেসিক ক্লাস। আমরা যে কোনো আইন পড়ার আগে সেই আইনের জিপিএসটা কোথায় আছে সেটি আগে আমরা আইডেন্টিফাই করব। কারণটা কি? কারণ হচ্ছে প্রত্যেকটা আইনের একটা কেন্দ্রবিন্দু থাকে। আমরা যদি এই কেন্দ্রবিন্দুটা ধরতে পারি তাহলে সেইখান থেকে বিভিন্ন শাখা প্রশাখা উপশাখা যা আছে সবগুলোকে আমরা ধরতে পারবো। আমাদের মূল টার্গেটটা কি? ওই জিপিএসটাকে ট্র্যাক করা। ঠিক সেরকম সিআরপিসির এরকম একটা জিপিএস আছে। এই জিপিএসটাকে আমরা এখন আইডেন্টিফাই করব এবং এরপরে বিভিন্ন শাখা উপশাখা যা আছে সবগুলো আমরা আয়ত্ত করব। মুখস্থ করে নাই, অনেকে আছে একদম গাধার মতো ধারা মুখস্থ করা শুরু করে। আমরা মুখস্থদের বিশ্বাসী নই, আমরা আইনটাকে কি করব, আমাদের মতো করে বোঝার চেষ্টা করব। তো কিভাবে দেখেন, আমরা সিআরপিসি শুরু করার আগে আমরা সিআরপিসিটাকে আগে দুইটা ভাগে ভাগ করব। সেটা কি? একটা হচ্ছে সিআরপিসি মানে কি। সিআরপিসি মানে আমরা কি দেখলাম, ফৌজদারি কার্যবিধি। তার মানে কি, এখানে অপরাধ সংঘটিত হবে। এই অপরাধটাকে আমরা দুইটা ভাগে ভাগ করবো। এক হচ্ছে অপরাধ সংগঠনের আগের অবস্থা, আরেকটা হচ্ছে কি অপরাধ সংগঠনের পরের অবস্থা। তার মানে সম্পূর্ণ সিআরপিসিটাকে আমরা কিন্তু এই দুই ভাগে ভাগ করে আলোচনা করব। একটা হচ্ছে কি অপরাধ সংগঠনের আগে কি আছে, আর একটা হচ্ছে অপরাধ সংগঠনের পরে কি আছে। বাস, সিআরপিসি শেষ। অবিশ্বাস্য হলেও সত্য। আমরা এই দুটা ভাগে এবার আমরা কি কি দেখব, যে সিআরপিসিতে আমরা সবাই কি জানি 565টা ধারা আছে, 9টি খণ্ড আছে, তারপরে কি 5টা শিডিউল আছে। এই সব ধারাবাহিক মুখস্থ এই চিন্তা ভাবনা গুলো বাদ দিবেন। বাদ দেওয়ার পরে আমরা এবার দেখব যে এখানে খণ্ড কয়টা দেওয়া আছে, 9টা। এখন আমরা কি জানি যে সমস্ত সিআরপিসি কে আমরা দুইটা ভাগে ভাগ করছি। কি অপরাধের আগের ঘটনা, অপরাধের পরের কি কার্যক্রম সিআরপিসি তে উল্লেখ করা আছে। আমরা এই ভাগে আগে 9টি খণ্ডকে ভাগ করব। এরপরে 9টি খণ্ডের আলোকে আমরা দেখব কোন অধ্যায়ে কি আছে, তারপরে দেখব কোন ধারায় কি বলতেছে। আমরা আগে মুখস্থতে যাব না। আমরা এখন যদি দেখি 9টি খণ্ডতে প্রথমে কি আছে, 1 নম্বর খণ্ডতে কি আছে, প্রাথমিক বিষয়াবলী। আচ্ছা, প্রাথমিক বিষয়াবলী আমাদের কোথায় যাবে, আগে যাবে না পরে যাবে? খুব স্বাভাবিক, একদম জেনারেল নলেজ। প্রাথমিক বিষয়াবলী সবসময় কি আসবে, ঘটনার আগে আসবে। প্রাথমিক বিষয়াবলী, এটা হচ্ছে 1 নম্বর খণ্ড। 2 নম্বর খণ্ডতে কি বলা আছে দেখেন, ফৌজদারি আদালত। 2 নম্বর খণ্ডতে কি বলা আছে, ফৌজদারি আদালত। তারপরে কি বলা আছে, অফিস গঠন ও ক্ষমতা। এটাও কিসে চলে আসবে, আমাদের আগের অবস্থায় চলে আসবে। 3 নম্বরে কি বলা আছে দেখেন, আমরা খণ্ডগুলোকে কিন্তু আগে কি করছি, আমরা ট্র্যাক করছি যে কোন খণ্ডটা আমাদের কোথায় যাবে। সবার আগে আমরা সিআরপিসি কে দুই ভাগে ভাগ করছি, একটা কি অপরাধের আগে, আর একটাকে আমরা কি বলতেছি যে অপরাধের পরে। 3 নম্বরটা কি আছে, সাধারণ বিষয়াবলী বা সাধারণ নীতিমালা, যে যেভাবেই বলি না কেন, সাধারণ নীতিমালা বা সাধারণ বিষয়াবলী, এটা হচ্ছে 3 নম্বরে। 4 নম্বরে কি আছে আমাদের, আমরা কিন্তু প্রত্যেকটা খণ্ডকে আমরা আগে নিজেদের মতো করে, আগে না পরে, যে কোনো কিছু আমরা যখনই কোনো অধ্যায় পড়তে যাব, কোনো ধারা পড়তে যাব, যেটাই আমরা বলি না কেন, আগে আমরা দুটা ভাগে ভাগ করে ফেলবো, এটা আগের নাকি পরের। ঠিক আছে? তারপরে 4 নম্বরটা কি আছে দেখেন, অপরাধ প্রতিরোধ। আচ্ছা, অপরাধ প্রতিরোধটা মানে তো বোঝা যাচ্ছে এটা অপরাধ সংগঠনের আগের স্টেজ, এটা সবসময় আগে হবে। এবার আমরা দেখি, আমরা কিন্তু অলরেডি 4টি খণ্ড এখানে লিখে ফেলেছি। প্রথমটা কি আমরা বলেছি, প্রাথমিক বিষয়াবলী। তারপরে কি আছে, ফৌজদারি আদালত, অফিস গঠন ও এর ক্ষমতা। তারপরে কি আছে, সাধারণ কিছু নীতিমালা, এগুলো আমাদের কি আগের স্টেজে আসবে। তারপরে 4র্থ নম্বর খণ্ডে কি আছে, অপরাধ প্রতিরোধ। তার মানে কি, প্রিভেন্ট অফ ক্রাইম, তার মানে এটি হচ্ছে আমাদের কি আগের স্টেজে। এইবার আমরা দেখি পঞ্চম খণ্ডতে আমাদের কি বলা আছে। পঞ্চম খণ্ডতে কি বলা আছে দেখেন, 5 নম্বরে কি বলতেছি আমরা, যে পুলিশকে কি করতেছি, আমরা পুলিশকে আমরা এখন ঘটনা সম্পর্কে অবগত করতেছি, অর্থাৎ পুলিশকে সমাচার প্রদান। 5 নম্বর খণ্ড কি বলতেছি আমরা, পুলিশকে সমাচার প্রদান ও পুলিশের তদন্তের ক্ষমতা। পুলিশের তদন্তের ক্ষমতা, এটি হচ্ছে 5 নম্বর খণ্ড। 6 নম্বর খণ্ড, আচ্ছা পুলিশ যখন তদন্ত করার ক্ষমতা পেলে, এবার পুলিশ কি করবে, ফৌজদারি কি মামলার কার্যক্রম শুরু করবে না এরপরে। ঠিক সেরকম আমাদের 6 নম্বর খণ্ডতে কিন্তু এটাই বলা হচ্ছে, সেটা কি, যে ফৌজদারি মামলার কার্যক্রম, ফৌজদারি মামলার কার্যক্রম
7 নম্বরটা কি হবে? মামলার কার্যক্রম শেষ। তারপরে কি হবে? আমরা কি জানি? আপিল, রেফারেন্স, রিভিশন। এটা হচ্ছে আমাদের 7 নম্বর খণ্ড। 8 নম্বর খণ্ডতে কি হবে? আমাদের আপিল, রেফারেন্স, রিভিশন যখন শেষ হয়ে যাবে, তার মানে কি মামলার মোটামুটি একটা প্রান্তিক পর্যায়ে চলে এসেছে, তাই না? তার মানে আমাদের এবার 8 নম্বর আসে কি? বিশেষ কার্যক্রম। বিশেষ কার্যক্রম বা ব্যতিক্রম যেটি আছে সেটি আমরা দেখবো। এবং 9 নম্বরে কি আছে আমাদের খণ্ড? সম্পূরক সম্পূরক বিষয়াবলী, অর্থাৎ সম্পূরক কিছু বিষয়াবলী থাকবে, সেগুলো নিয়ে আমরা 9ম খণ্ডতে দেখব। আমাদের কথা হইতেছে কি, আপনারা একটু মুখস্থ করবেন না, আপনারা আগে কি করবেন? আগে দুইটা ভাগে আমরা ভাগ করব, আগে এবং পরে। তারপরে আমরা কি করলাম? বোঝার জন্য আমরা খণ্ডগুলোকে এইভাবে লিখলাম। কিন্তু আমাদের অনলাইন সেশনে কিন্তু আমরা এইভাবেও পড়াই না। এটা হচ্ছে গতানুগতিক ধারার একটা আপডেট ভার্সন আর কি। আরো আপডেট ভার্সনটা আমাদের অনলাইন সেশনে আছে। এখন ঘটনা হচ্ছে, এইটুকুর মধ্যে আমরা ধরেন এই খণ্ডগুলো পড়বো না, এতক্ষণ যেটা বললাম আমরা এটাও পড়বো না। আমরা আরো কিভাবে সহজে আয়ত্তে আনা যায় সেটা দেখবো। দেখুন, আমাদের অনলাইন সেশনগুলোতে আমরা পারতপক্ষে চেষ্টা করি আমরা যেভাবে বুঝি ঠিক সেভাবে আইন পড়ার। এটি হচ্ছে একটা স্টেজ। এবার আরেকটা স্টেজ দেখবো, আরেকটা কিভাবে পড়বো দেখেন। আমরা আগে কি বললাম যে সমস্ত সম্পূর্ণ সিআরপিসিটাকে আমরা দুই ভাগে ভাগ করবো, আগে এবং পরে। অপরাধ সংগঠনের আগের স্টেজ কি আছে, অপরাধ সংগঠনের পরের স্টেজ কি আছে। এখন আমরা যেটি দেখবো সেটি হচ্ছে এই আগের স্টেজে এক্সিকিউশন কারা কারা করবে। এক্সিকিউশনের পাওয়ার কাকে কাকে দেওয়া আছে? 1 নম্বর হচ্ছে কি? ম্যাজিস্ট্রেট। 2 নম্বরটা কি আছে? পুলিশ। তার মানে কি দেখেন, আগের স্টেজকে এক্সিকিউশন কারা করতেছে? ম্যাজিস্ট্রেট আর হচ্ছে পুলিশ। আমরা কি ধারা মুখস্থ করতে গেছি? আমরা ধারা মুখস্থ করতে গেছি না, আমরা কি করছি? জিপিএসটাকে ট্র্যাক করছি। ধরেন এটা হচ্ছে জিপিএস, ঠিক আছে? জিপিএসটা কি? আগে এবং পরে। এই জিপিএসটাকে ট্র্যাক করে আমরা আগের স্টেজের এক্সিকিউশন কারা করবে? ম্যাজিস্ট্রেট আর হচ্ছে পুলিশ। যথারীতি পরের স্টেজে এক্সিকিউশন কিভাবে হবে? এটি আবার 3টি ভাগে ভাগ করবো আমরা। সেটা কি? প্রি ট্রায়াল, ডিউরিং ট্রায়াল, আর একটা কি? পোস্ট ট্রায়াল। অর্থাৎ ট্রায়ালের আগে, ট্রায়ালের মধ্যে, আর হলো ট্রায়ালের পরে। এই 3টি ভাগে ভাগ করবো আমরা। এভাবেও ভাগ করে পড়া যায়। আপনাদের যার যেভাবে সুবিধা। আমাদের কাছে টেকনিক আরো আছে, এর থেকেও সহজ আছে। আসলে এত সহজে বোঝার জন্য আপনারা যারা আমাদের অনলাইন সেশনে আছেন তাদেরকে কিন্তু আমরা কয়েকটা অপশন দিয়ে দিই। যার যেভাবে পছন্দ, যে যেভাবে ভালো বুঝে সে সেটা যেন আয়ত্ত করে। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এলএলবি শেষ বর্ষের পরীক্ষার্থীরা যে পরিমাণ নক করছেন, এলএলবি শেষ বর্ষের রেগুলার শিক্ষার্থীরা কিন্তু সেই পরিমাণে আমাদের নক করেন না। আমি জানি না, পরীক্ষার আগে হয়তো আপনারাও ঠিক একই স্টেজে যাবেন, কি পড়বো না পড়বো তখন হতাশায় ভুগবেন। তো এখন যারা এলএলবি শেষ বর্ষে আছেন তাদের বলবো অতি দ্রুত আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আইনটাকে নিজের মতো করে আপন করে অধ্যয়ন করুন। এছাড়া কিন্তু এলএলবি শেষ বর্ষটাকে যদি শক্ত করে না ধরেন, পরের স্টেজটা কিন্তু আরো কঠিন। আমি বার কাউন্সিলের কথা বলছি, সেখানে কিন্তু 80% শিক্ষার্থী, আমি বারবারও যেটা বলি, 80% শিক্ষার্থী কিন্তু প্রথম ধাপে কি হয়ে যায়? ঝরে পড়ে যায়। তো আপনারা যারা ঝরে পড়তে না চান তাদের বলবো এলএলবি শেষ বর্ষ থেকে আপনারা আইনটাকে নিজেদের মতো করে রপ্ত করা শুরু করুন, পরে কিন্তু সময় পাবেন না। তো এটা হচ্ছে আমাদের একদম বেসিক ক্লাস। এরপরে আমরা ধারাবাহিকভাবে অধ্যায় কেন্দ্রিক এবং খণ্ড কেন্দ্রিক আলোচনায় যাব।